এভরিথিং ওকে? সাউন্ড? জি ভাইয়া। জি। আজকে যে হচ্ছে আমাদের পোয়েট্রির প্রথম ক্লাস। এইটা আমি আবার ফ্রি ক্লাসেও একবার নিয়েছিলাম পোয়েট্রি সনেট 18 সম্পর্কে। তো ওই ক্লাসটা অনেকে করো নাই। তো যারা করো নাই তারা আজকে ফুল ক্লাসটায় অ্যাটেন্ড থাকার চেষ্টা করবা। আর যারা করছো ওই প্রি ক্লাস থেকে আমি অনেক কিছু আপডেট করছি। তোমরাও ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে ইনফর্ম করবা সাথে সাথে। ওকে। তো প্রোজের মতো পোয়েট্রিতেও সেম। তিনটা ক্যাটাগরিতে কোশ্চেনটা হয়, সেটা হচ্ছে ব্রিফ, শর্ট, ব্রড। অনার্সের প্রত্যেকটা বিষয়েরই এই তিন ক্যাটাগরিতে কোশ্চেন হবে। একটা ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন। সেমভাবে কোশ্চেনগুলো আসে। প্রোজে যেভাবে যেভাবে আসে পোয়েট্রিতেও সেভাবে আসে। এখানে পোয়েম উল্লেখ থাকে না, শুধু পোয়েমের নাম উল্লেখ থাকে, প্রশ্ন থাকে। ধরো প্রশ্নটা সনেট 18 থেকে আসছে, তো সনেট 18 এর নামটা থাকবে, অনেক সময় থাকেও না। তোমাদেরকে ওই জিনিসগুলা একটু বুঝতে হবে। তো বুঝতে পারবা যখন পোয়েমগুলো তোমরা শেষ করবা, কোনটা কোন পোয়েমের কোশ্চেন তোমরা অটোমেটিক তখন বুঝে যাবা। শুধুমাত্র তোমাদের টোটাল পোয়েমটা আসে হচ্ছে রিডিং স্কিল ক্লাসে, রিডিং স্কিল এক্সামে। পার্ট সিতে একটা টোটাল একটা পোয়েম দেওয়া থাকে। পোয়েম দেওয়ার পরে পোয়েম সম্পর্কে নিচে কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো আলোচনা করতে হয়। পোয়েট্রিতেও ওইরকম থাকে না, প্রোজে যেভাবে প্রশ্ন আসে পোয়েট্রিতেও একইভাবে প্রশ্ন আসে। পোয়েট্রির প্রধানত অনেকগুলা পার্ট আছে, তার মধ্যে প্রধানত পার্ট হচ্ছে চারটা। একটা হচ্ছে অথর, রাইম স্কিম, থিম এবং ব্যাকগ্রাউন্ড। আমাদেরকে এই চারটা পার্ট সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। এই চারটা পার্টের উপর বেস করে আমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে। সুতরাং এই পার্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এই পার্টগুলো আজকে ক্লাসের পর, ক্লাস তো মনোযোগ দিয়ে করবাই, ক্লাসের পর এগুলো ভালোভাবে বাসায় পড়ে নিবা। তাহলে আমাদের চারটা পার্ট কি? একটা হচ্ছে অথর, মানে যিনি এই পোয়েমটা লিখছেন, পোয়েট। রাইম স্কিম, থিম বিষয়বস্তু, ব্যাকগ্রাউন্ড এটা কিভাবে আসলো, ফুল পিছনের যে কাহিনীটা ওটা আমরা জানবো। আর রাইম স্কিম এটা হচ্ছে অন্তমিল, এটা সম্পর্ক তোমাদেরকে একটা ধারণা দেওয়া হবে। তাহলে দ্য থ্রি টাইপস অফ পোয়েট্রি। পোয়েট্রির প্রধানত তিনটি টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে ন্যারেটিভ, একটা হচ্ছে ড্রামাটিক, আর একটা হচ্ছে লিরিক পোয়েট্রি। এই পোয়েট্রির আবার তিনটা সাব ক্যাটাগরিজ পোয়েট্রি আছে। একটা হচ্ছে ইতালিয়ান সনেট, তারপর হচ্ছে দ্য ইংলিশ সনেট, দ্য স্পেন্সেরিয়ান সনেট, দ্য শেক্সপিয়ারিয়ান সনেট। তাহলে দ্য শেক্সপিয়ারিয়ান সনেটটা হচ্ছে দ্য ইংলিশ সনেটকে শেক্সপিয়ারিয়ান সনেট নামে উল্লেখ করা হয়, যেহেতু এই সময় শেক্সপিয়ারের পদচারণটা ছিল খুব বেশি। আর শেক্সপিয়ার ছিল ওই সময় সবচাইতে বিখ্যাত কবি। এই জন্য এই যুগটাকে শেক্সপিয়ারের এই জন্য এটাকে শেক্সপিয়ারের সনেটও বলা হয়। তাহলে এইখানে কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? না ভাইয়া। আচ্ছা, তাহলে ন্যারেটিভ পোয়েট্রি এটা কি বুঝছো? এটা হচ্ছে একটা বর্ণনামূলক পোয়েট্রি। আর ড্রামাটিক তো বুঝোই। আর লিরিক পোয়েট্রি হচ্ছে গীতিধর্মী যে কবিতাগুলা থাকে ওইগুলাই। Sonnet 18 is a Shakespearean sonnet. It has 14 lines written in iambic pentameter. দেখো, শেক্সপিয়ারের যে সনেটগুলো আছে এগুলার 14টা লাইন থাকে এবং এগুলা আয়াম্বিক ফ্যান্টামেটারে লিখা হয়। তাহলে রাইম স্কিম কি? আজকে আমরা যে সনেট 18টা পড়বো ওইটার রাইম স্কিমটা হচ্ছে অ্যাবি অ্যাবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। আমরা এই এরকম একটা অন্তমিল দেখতে পাবো। শেক্সপিয়ারিয়ান সনেট 18-এ মূলত তিনটা কোয়াট্রেইন থাকে। আর সর্বশেষ থাকে একটা কাপলেট দিয়ে আমাদেরকে সর্বশেষ এটা মিলকরণ করা হয় এই সনেট 18টা।
পেট্রাস ইজ কল্ড দ্য ফাদার অফ সনেট। তাহলে সনেটের জনককে? হু ইজ দ্য ফাদার অফ সনেট? পেট্রস। পেট্রাস। The tone of Sonnet 18 is loving, admiring, familiar. তাহলে সনেট 18 এর যে টোন, কবি যে টোনটা উল্লেখ এখানে ইনক্লুড করছে, সেই টোনটা হচ্ছে লাভিং। লাভিং মানে কি জানো? লাভিং, প্রাণবন্ত। হ্যাঁ, লাভিং হচ্ছে স্নেহময়। আর অ্যাডমায়ার তো কি? অ্যাডমায়ার, অ্যাডমায়ারিং। শ্রদ্ধা। হুম, না, এই শ্রদ্ধা। অ্যাডমায়ারিং অর্থ ওইটা তাহলে না। এই অ্যাডমায়ারিং হচ্ছে উম, প্রশংসা সূচক। এবার অ্যাডমায়ারিং দিয়ে কি বুঝেছে? প্রশংসা সূচক। প্রশংসা। হ্যাঁ, প্রশংসা। কার প্রশংসা করছে এখানে পোয়েমে? ওনার বন্ধুর। হ্যাঁ, বন্ধু প্রশংসা করছে। আর ফ্যামিলিয়ার অর্থ হচ্ছে পরিচিত। ফ্যামিলিয়ার অর্থ কি? পরিচিত। পরিচিত। The use of literary terms is sonnet 18 is metaphor personification. দেখো এখানে আমরা দুইটা লিটারি টার্মস পাচ্ছি, একটা হচ্ছে মেটাফর, একটা হচ্ছে কি পার্সোনিফিকেশন। ইউনিফিকেশন। হ্যাঁ, মেটাফর সম্পর্কে তোমরা মেটাফর কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটা গত ক্লাসে কিন্তু আমি বলেছি। হ্যাঁ। ইস। পার্সোনিফিকেশন মানে সম্পর্কেও হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ডিরেক্ট কম্পারিজন। ডিরেক্ট হুম। কম্পারিজন থাকবে। ইস। আর ইস থাকে। ইস থাকে। পার্সোনিফিকেশনও আমরা আলোচনা করছি। পার্সোনিফিকেশন কি? বস্তুকে পার্সনের সাথে তুলনা বস্তুকে করা হয় সেটা। হ্যাঁ বস্তুকে পার্সনের সাথে তুলনা করা হয়। একজন বলবা, বলার সময় যে কোনো একজন বলবা, তারপর আরেকজন বলবা। একসাথে বললে এটা একটা হিবিজিবি হয়ে যায় বিষয়টা। তারপরে কাপলেট কি? হোয়াট ইজ কাপেলড? কাপেলড হচ্ছে কাপেলড ইজ সিম্পলি টু লাইনস দ্যাট রাইম এট দ্য এন্ড। কাপেল হচ্ছে এমন একটা বিষয়, সেখানে দুইটা লাইন, এই দুইটা লাইন কোথায় থাকবে? এট দ্য এন্ড। পোয়েটের পোয়েমের সর্বশেষে যে দুইটা লাইন থাকে, ওই দুইটা লাইনের যে মিলকরণ করা হয়, এই মিলকরণটাকে বলা হয় মূলত হচ্ছে কাপেলড। তাহলে কাপেলড কি এটা তোমরা বুঝছো? কাপেলড একটা লিটারি টার্ম কিন্তু। তাহলে কাপেলড হচ্ছে একটা পোয়েমের সর্বশেষ দুই লাইন, যে দুই লাইনে কি করা হয়? একটা মিলকরণ করা হয়, মিলকরণটাকে বলা হয় কাপেলড। তাহলে এভরিওয়ান কাপেলটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। সনেট 18 পাবলিশড ইন 1609। তাহলে সনেট 18 প্রকাশিত হয়েছিল 1609 সালে। সেই 1609 সাল থেকে আজ অব্দি আমরা সনেট 18টা পড়তেছি। তো কবি বলেছিল যে তার বন্ধুর সৌন্দর্যের জন্য এই পোয়েমটা বেঁচে থাকবে দ্য এন্ড অফ দ্য ডে, দ্য এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর শেষ দিন অবধি এই পোয়েমটা কি থাকবে? বেঁচে থাকবে। এই পোয়েমের মধ্যে আমরা কি কি থিমস পাচ্ছি? একটা হচ্ছে ইমর্টালিটি। ইন দ্য লাস্ট টু লাইন্স শেক্সপিয়ার সেজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি উইল অ্যালাইভ টিল এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে লাস্ট যে দুইটা লাইন আছে সনেট 18-এর, ওই দুই লাইনে শেক্সপিয়ার বলছে যে তার বন্ধুর যে সৌন্দর্য, বিউটিটা, ওইটা অ্যালাইভ, বেঁচে থাকবে টিল এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শেষ দিন পর্যন্ত। কি থাকবে? তার বন্ধুর সৌন্দর্যটা বেঁচে থাকবে। তারপরে কি? ইনস্টেবিলিটি অফ নেচার্স বিউটি, নেচারের স্থায়িত্ব সম্পর্কে আমরা এখানে ওই পোয়েম সনেট 18-এ আমরা নেচারের স্থায়িত্ব সম্পর্কেও একটা কি পাইছি? নেচার কখন থাকে, কখন চলে যায়, এ সম্পর্কেও কবি কি করছে এখানে? নেচারের কিছু ব্যাড দিক উল্লেখ করছে। তাহলে দ্য পোয়েট থটস দ্যাট এভরি ন্যাচারাল ফেয়ার declines in the course of time। তাহলে কবি তার বন্ধুকে নেচারের সৌন্দর্যের সাথে তুলনা করতে গিয়ে কি বলছে? যে নেচার, কবি মনে করেন যে নেচার, এভরি ন্যাচারাল ফেয়ার, প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা কি হবে? ডেক্লাইন্স, হারিয়ে যাবে। ইন দ্য কোর্স অফ টাইম, একটা সময় কি হয়ে যাবে? তার নেচারের যে প্রাকৃতিক যে সৌন্দর্যের মানুষ
মানুষের যে ধরো ন্যাচারাল সৌন্দর্য বা এই পৃথিবীর যে ন্যাচারাল সৌন্দর্য সেটা একদিন কি হয়ে যাবে, হারিয়ে যাবে। ধরো আমাদের মধ্যে এরকম অনেক ফ্রেন্ড সার্কেল আছে না, অনেক অনেক সুন্দর, অনেক কিউট, দেখে যে একটা সময় তারা কি হয়ে যায়, সার্টেন কোনো ডেথ হয়ে যায় বা কোনো কারণে তাদের সৌন্দর্যটা কি হয়ে যায়, হারিয়ে যায়, বয়সের কারণে অনেক সময় তাদের সৌন্দর্যটা কি হয়ে যায়, চলে যায়। তাহলে নেচারের যে স্থায়িত্ব, নেচারের যে সৌন্দর্যের স্থায়িত্ব, এটা দিয়ে কবি বুঝিয়েছেন যে দা নেচারের সৌন্দর্যটা একসময় কি হয়ে যাবে, হারিয়ে যাবে। তোমরা বুঝতেছ? জি জি ভাইয়া। ভাইয়া। তারপর হচ্ছে সময়, সময়ের একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, যে সময়ের একটা বিষয় আমরা পাই, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, পোয়েটের মতে হিজ ফ্রান্স ফিজিক্যাল বিউটি মে ফেড অ্যাওয়ে বাট হিজ পোয়েম লিভস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বলছে যে তার বন্ধুর যে সৌন্দর্য এটা কি হয়ে যাবে, একদিন এই যে ন্যাচারাল যে সৌন্দর্যগুলো আছে এগুলোর মতো তো তার বন্ধুর সৌন্দর্যটা কি হয়ে যাবে, একদিন হারায় যাবে। এই জন্য সে কি করছে, তার বন্ধুর সৌন্দর্যটাকে বাঁচায় রাখার জন্য সে পোয়েমটা তৈরি করছে। এই পোয়েমটা পোয়েমটা লেখার পরে সে বলছে যে আমার এই কবিতার মাধ্যমে আমার বন্ধুর সৌন্দর্যটা পৃথিবীর শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবে। মানে পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত জেনারেশনই আসুক পৃথিবীতে, আমার এই পোয়েমটা তারা পড়বে। এখন যতদিন এই পৃথিবী বেঁচে থাকবে ততদিন তারা পড়তেই থাকবে। পৃথিবী না থাকলে তো আর কোনো মানুষই থাকবে না, কোনো জেনারেশনই আসবে না, তখন আর শেক্সপিয়ারের এই পোয়েমেরও স্থায়িত্ব থাকবে না। তারপর লাভ, শেক্সপিয়ার লাভস হিজ ফ্রেন্ড ভেরি মাচ। শেক্সপিয়ার তার বন্ধুকে খুব বেশি ভালোবাসতো। ফর দিস রিজন, এই জন্য হিজ ভেরি কনসার্ন হিজ ফ্রেন্ডস বিউটি, তার খুবই গভীর একটা কি ছিল, আকর্ষণ ছিল, মনোযোগ ছিল তার বন্ধুর সৌন্দর্যের প্রতি, যাতে তার বন্ধুর সৌন্দর্যটা কখনো কি না হয়, হারায় না যায়। তাহলে টোটাল পোয়েমের থিমটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। হুম। ফেমাস বুকস অফ উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের উনি তো অনেকগুলা বই লিখছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত যে বইগুলা সেগুলো হচ্ছে ম্যাকবেথ, আচ্ছা এই বইটা হবে হ্যামলেটের, এটা আমি ম্যাকবেথ দিয়ে ফেলছি। ম্যাকবেথ, মিডসামার নাইট ড্রিমস, জুলিয়াস সিজার, অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, আর এটা হচ্ছে হ্যামলেট। এগুলো হচ্ছে তার বিখ্যাত বুকস। তোমরা ম্যাকবেথ পাবা ভাই, মেবি। এগুলা কি মুখস্থ করে ফেলবো, ফেমাস বুক গুলা? হ্যাঁ অবশ্যই মুখস্থ করে রাখবে, এগুলো তোমাদের কাজে লাগবে। এগুলো তোমরা সেকেন্ড থার্ড ইয়ারে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত সবগুলো পেয়ে যাবা, এখানে যা যা আছে সব। আসো, লেটস ইন্ট্রোডিউস। দ্বিতীয় নম্বর বইটার নাম যেন কি বলছেন ভাইয়া? এটা দ্বিতীয় নাম্বারটা, হ্যাঁ। এটা হচ্ছে মিডসামার নাইট ড্রিমস। ও আচ্ছা। এটা হচ্ছে জুলিয়াস সিজার। আর এটা হচ্ছে হ্যামলেট, এখানে আমি ম্যাকবেথ দিয়ে ফেলছি ভুলে, এখানে হবে হ্যামলেট। আর এটা হচ্ছে অথেলো। আচ্ছা এটা একটু চেঞ্জ করে দিই। তাহলে কি ম্যাকবেথ, মিডসামার নাইট ড্রিমস, জুলিয়াস সিজার, হ্যামলেট, অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট। আসো আমরা এখন শেক্সপিয়ার সম্পর্কে জানবো। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এন ভাইয়া, ইং, হ্যাঁ রাইম স্কিম ওইটা ওইটা বুঝতে পারিনি। রাইম রাইম স্কিমটা যখন আমি পোয়েমে যাব তখন বুঝতে পারবো, তখন পোয়েমে আমি বলে দেবো রাইম স্কিমটা কি, পোয়েমের সাথে সাথে বলবো। আপাতত ক্লাসে কনসার্ন থাকো। তাহলে বলছে যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এন ইংলিশ প্লেরাইট।
উইলিয়াম শেক্সপিয়ার কি একজন ইংলিশ প্লেরাইট, পোয়েট অ্যান্ড অ্যাক্টর। প্লেরাইট মানে কি? নাট্যকর। হ্যাঁ। আর পোয়েট, কবি। অ্যাক্টর। অভিনেতা। হুম। He was born on 23 April in 1564 at Avon. তাহলে উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের অ্যাবন আহ, একটা গ্রামের নাম, ওইখানে উইলিয়াম শেক্সপিয়ার 23 এপ্রিল 1564 সালে জন্মগ্রহণ করে অ্যান্ড ডাইড অন 23 এপ্রিল ইন 1660, এবং 23 এপ্রিল 1616 সালে তিনি কি মারা যান। জন্মগ্রহণ করছে 23 এপ্রিল, মারা গেছে 23 এপ্রিল। এই দিকটি তোমাদের জন্য একটা ক্লিয়ার হবে মনে রাখার। শেক্সপিয়ার বিলংড ডিউরিং দ্য এলিজাবেথান জ্যাকোবিয়ান পিরিয়ড। শেক্সপিয়ার কিন্তু বিচরণ করছিল আহ, দুইজন রাজার দুইজন শাসকের আমলে। একটা হচ্ছে রানী এলিজাবেথ, আর একটা হচ্ছে রাজা জ্যাকবের সময়কাল পর্যন্ত কি ছিল, শেক্সপিয়ারের পদচারণা ছিল। রানী এলিজাবেথের সময় শেক্সপিয়ার বিখ্যাত ছিলেন। আবার যখন রাজা জ্যাকব ক্ষমতায় আসে, জ্যাকবের সময়, তখন কি ছিলেন, শেক্সপিয়ার বিখ্যাত একজন প্লেরাইট, পোয়েট অ্যান্ড অ্যাক্টর ছিলেন। শেক্সপিয়ার ফাদার্স নেম জন শেক্সপিয়ার অ্যান্ড মাদার মেরি অরেন। এগুলো তোমাদের কিন্তু এই ছোট ছোট ইনফরমেশনগুলো তোমাদের অনেক কাজে লাগবে। হয়তো বা ব্রিফে কাজে লাগবে, না হলে শর্ট কোশ্চেনে কাজে লাগবে। আবার বড় কোশ্চেনে যখন তোমরা কোশ্চেনের অ্যান্সার করবা, তখনও এই ছোট ছোট ইনফরমেশনগুলো অনেক কাজে লাগবে। এগুলো ভালো করে একদম মুখস্থ করে ফেলবা। তাহলে শেক্সপিয়ার ফাদার্স নেম হচ্ছে জন শেক্সপিয়ার অ্যান্ড মাদার নেম মেরি অরেন। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে চলো জেনে নেওয়া যাক যে শেক্সপিয়ার রুট 154 সনেটস। শেক্সপিয়ার লিখেছেন 154টি সনেটস, 39 প্লেস অ্যান্ড 3 লং ন্যারেটিভ পোয়েম। শেক্সপিয়ার রুট 1 to 126 পোয়েম ফর হিজ নট মেনশনেবল ফ্রেন্ড। এক্ষেত্রে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সে শেক্সপিয়ার 1 থেকে 126টা কবিতা লিখছে, কিন্তু কোথাও তার বন্ধুর নামটা সে কি করে নাই, মেনশন করে নাই। আর মানে আলটিমেটলি আমরা পুরো যে শেক্সপিয়ারের যে পোয়েম আছে, যে কবিতাগুলো আছে শেক্সপিয়ারের কেরিয়ারে, আমরা তার যে বন্ধু, কোন বন্ধুকে নিয়ে যে শেক্সপিয়ার সনেট 18 লিখছে, তা আমরা আদৌ জানতে পারি নাই। শুধুমাত্র জেনেছি কি, উই নো হিজ ফ্রেন্ড অ্যাজ এ ইয়ং হ্যান্ডসাম ম্যান। শুধু আমরা এতটুকু জানি যে তার বন্ধুটা ছিল কি, একজন ইয়ং হ্যান্ডসাম ম্যান। তাহলে শেক্সপিয়ার 1 থেকে 126টা কবিতা লিখছে, কিন্তু তার বন্ধুর নাম সে কি করে নাই, উল্লেখ করে নাই। শুধুমাত্র আমরা কি জানি, তার বন্ধুর নামটা কি জানি, অ্যাজ এ ইয়ং Young হ্যান্ডসাম handsome man. ম্যান। He writes of his 28th poem for his mistress. We also know her as a drug lady. বাকি যে 28টা কবিতা আছে সে লিখেছে তার মিস্ট্রেসের জন্য। মিস্ট্রেসটা কে তাও কিন্তু আমরা জানি না, শুধু এতটুকু জানি যে সে ছিল একজন ড্রাগ লেডি। তাহলে 1 থেকে 126টা পোয়েম লিখছে যে বন্ধুর জন্য, তার নামও আমরা জানি না। বাকি যে 28টা পোয়েম লিখছে যে মিস্ট্রেসকে নিয়ে, সেই মিস্ট্রেসের নামও আমরা জানি না, শুধু জানি ড্রাগ লেডি হিসাবে। সনেট 18 শেক্সপিয়ার রুট, ডার্ক লেডি কি হচ্ছে? বুঝি নাই, আবার বলো। ডার্ক লেডি বলতে কি বোঝাইছে সেটা বলুন। ড্রাগ লেডি ডার্ক বলতে, লেডি বলতে কি বোঝাইছে সেটা হ্যাঁ, বলুন। বলছে যে ডার্ক লেডি বলতে বুঝাইছে হচ্ছে একজন, মানে লেডি মানে তো বুঝো, সে ওমেন, একজন মহিলা। এই মহিলাটা দেখতে কেমন, ড্রাগ ছিল, মানে তো ডার্ক ড্রাগ মানে কি তুমি তো জানো, ড্রাগ দিয়ে সে মানে বুঝেছে যে সে কি ছিল, কালো ছিল। কি মহিলা, ছিল? হুম কালো ও মহিলা। আচ্ছা। কালো একজন মহিলা ছিল। লেডি মানে মহিলা, যদি মেয়ে হইতো তাহলে এখানে কি থাকতো, গার্ল থাকতো। তার মানে লেডি, সে একজন মহিলা। মানে হচ্ছে ভাইয়া হ্যাঁ 126টা পয়েন্ট আমরা যেমন ওই যে এই সনেট 18 কবিতার মধ্যে দেখলাম যে একটা তার ফ্রেন্ড রে নিয়ে লিখছে, ওরকমই হচ্ছে বাকি 28টা একজন কালো মহিলা সম্পর্কে লিখছে। দেখো এখানে এই লাইনটা তোমরা বুঝো, 1 থেকে 126টা পোয়েম লিখছে ফর ইজ নট মেনশনেবল ফ্রেন্ড।
তার এক বন্ধুকে নিয়ে লিখছে, সে কে ইয়ং হ্যান্ডসাম ম্যান, তাকে নিয়ে 1 থেকে 126টা হ্যাঁ। পোয়েম লিখছে। হ্যাঁ। ক্লিয়ার? আর বাকি 28টা কালো বাকি, মহিলা। হ্যাঁ, বাকি বুঝতে 28টা পারছি। লিখছে ওই যে ড্রাগ লেডি, জি ভাইয়া। মিস্ট্রেস। এখানে বলে দিছে সে একটা মিস্ট্রেস। মিস্ট্রেস মানে কি জানো? হোয়াট ইজ মিস্ট্রেস? তোমরা এই ছোট ছোট মিনিং গুলো জানো না? সাধারণত তো সঙ্গী বুঝাই। হুম, প্রণয়িনী এরকম বোঝে আর কি। হুম, তাহলে সনেট 18 শেক্সপিয়ার রুট অ্যাবাউট হিজ ফ্রেন্ড ইয়াং ম্যান বিউটি। তাহলে সনেট 18টা যে লিখছে ওইটা লিখছে তার বন্ধু ইয়াং হ্যান্ডসাম ম্যান। তাহলে যে ছেলেটা আছে তার ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড যেটা, ওটাকে নিয়ে লিখছে, আমরা এতটুকু শিওর। শেক্সপিয়ার লাভস হিজ ফ্রেন্ড ভেরি মাচ। শেক্সপিয়ার তার বন্ধুকে খুব বেশি কি করতো? লাভ করতো। দ্যাটস ওয়াই, এই জন্য হি অলওয়েজ কনসার্ন হিজ ফ্রেন্ডস বিউটি, এই জন্য সে সবসময় তার বন্ধুর সৌন্দর্যের প্রতি কি ছিল? মনোযোগী ছিল। শেক্সপিয়ার অলওয়েজ ওয়ান্ট দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি নেভার ডেস্ট্রয়। শেক্সপিয়ার সবসময় চাইতো যে তার বন্ধুর সৌন্দর্যটা যাতে কখনো হারায় না যায়। ইন 1 to 7 পোয়েম, 1 থেকে 7 নম্বর কবিতা পর্যন্ত, শেক্সপিয়ার ট্রাইস টু কনভিন্স হিজ ফ্রেন্ড ফর মেকিং নেক্সট জেনারেশন। 1 থেকে 7টা পোয়েমের মধ্যে শেক্সপিয়ার চেষ্টা করছে তার বন্ধুকে কনভিন্স, বোঝানোর জন্য, যাতে সে কি করে? নেক্সট জেনারেশন তৈরি করে। কিভাবে নেক্সট জেনারেশন তৈরি করবে? ধরো আমাদের এইখানে এদিকের প্রেক্ষাপটটা কেমন হয়, যখন একজন ইয়াং ম্যান যখন সে আহ, বিয়ে করে, তখন তার যে সৌন্দর্যটা কি হয়, তার সন্তানরা পায়। অনেক ক্ষেত্রে বাবার সৌন্দর্য ছেলেরা পায়, বা মায়ের ওই যে সৌন্দর্যগুলো পায়। তাহলে এই এই যে জেনারেশনের একটা পাসিং, এইটা করার জন্য সে শেক্সপিয়ার তার বন্ধুকে সবসময় 1 থেকে 7টা কবিতা পর্যন্ত শুধু চেষ্টাই করে গেছে কনভিন্স, বোঝানোর জন্য যে তুমি কি করো? একটা নেক্সট জেনারেশন তৈরি করো। তার মানে কি, আলটিমেটলি তুমি বিয়ে করো, বিয়ের মাধ্যমে কি করো? একটা নেক্সট জেনারেশন তৈরি করো, যাতে তোমার সৌন্দর্যটা কি থাকে? প্রজন্মের পর প্রজন্মে থাকে। তুমি তোমার আরেক প্রজন্ম তৈরি করে সেই প্রজন্মকে তুমি তোমার সৌন্দর্যটা কি করো? পাস করো। সেই প্রজন্ম আরেক প্রজন্মকে তোমার সৌন্দর্যটা কি করবে? পাস করবে। এইভাবে সে কি কনভিন্স করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কি হয়েছে? বাট হিজ ফ্রেন্ডস অ্যাভয়েড হিজ অ্যাডভাইস। কিন্তু তার বন্ধু তার যে কথাগুলো সেগুলো কি করছে? উপেক্ষা করছে, অ্যাভয়েড করে চলে গেছে, তার কথা সে শুনে নাই। এখন শেক্সপিয়ার তো চিন্তায় পড়ে গেছে যে কি করবে সে। তার বন্ধুকে তো সে 1 থেকে 7টা কবিতা লিখে ফেলছে, কিন্তু তাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছে না। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, শেক্সপিয়ার নেভার ওয়ান্টস টু ডেস্ট্রয় হিজ ফ্রেন্ডস বিউটি। অন্যদিকে শেক্সপিয়ার চায় না যে তার বন্ধুর সৌন্দর্যটাও কি হোক। কি চায় না শেক্সপিয়ার? তার মানে বন্ধু তার শুধু বন্ধুর সৌন্দর্যটা নষ্ট না হোক। হ্যাঁ, হারাইয়া না যাক, এটাও শেক্সপিয়ার কি চায় না। ইন কেস হি রুট সনেট 18, এই কারণে সে লিখছে কি? সনেট 18। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাইলাম, এটা কিন্তু খুবই ইজি ভাবে, মানে আমাদের যে ইংলিশ, মডার্ন ইংলিশ, মডার্ন ইংলিশে লিখে তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। বইতে কিন্তু একটু ওল্ড ইংলিশ থাকে আর একটু ঘোরানো পেঁচানো থাকে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার বুঝছো। জি ভাইয়া, বুঝতে ইয়েস পারছি। ভাইয়া। এইভাবে খুব ইজি মনে হয় না পড়াটা? হ্যাঁ। হ্যাঁ। এখন আমরা মেইন পোয়েমে চলে যাব। মেইন পোয়েমটা কে কে পড়ছো? কয়েকবার পড়া হয়েছে কার কার? এই নিয়ে 2বার এটা। আপনি ও একবার একবার পড়েছেন, আমি পর। একবার পড়ছি। হুম, সবাই পড়ছো? না ভাইয়া, আমার পড়া হয়নি। পড়ি নাই ভাইয়া। আচ্ছা, তাহলে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটাই হচ্ছে মূলত সনেট
18 নামে আমরা চিনি এটাকে। তাহলে পোয়েম পোয়েমটা শুরু করা যাক। দেখো কবি বলছে যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এখানে যে আমি বলছি যে মেটাফর ইউজ করা হয়েছে, প্রথম লাইনটাই মেটাফর। এখন এটা কিভাবে মেটাফর, তোমরা কি এটা বুঝছো জি ভাইয়া, কিভাবে মানুষের মেটাফর? সাথে মানুষের খামারদের সাথে তুলনা করতে চাইছে না না সরাসরি। ওইটা তো ডিরেক্ট কম্পারিজন। হ্যাঁ, এটা ডিরেক্ট কিসের সাথে কম্পারিজন করছে? সামারের সাথে। মার্চ ডে। হুম হুম এটাকে আবার পার্সোনিফিকেশন ধরে না, পার্সোনিফিকেশন কিন্তু নিচে, পার্সোনিফিকেশন আমি বলবো। আমি তাহলে তো পার্সোনিফিকেশনই মনে করছিলাম। না, পার্সোনিফিকেশন না। তাহলে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করব কিসের সাথে? গ্রীষ্মের সাথে। প্রশ্ন করছে, কিন্তু প্রশ্ন করে সাথে সাথে আনসারের অপেক্ষা করে নাই। সে কি বলছে দেখো, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। বলছে তুমি তো, না তোমাকে গ্রীষ্মের সাথে তুলনা করতে হবে না, তুমি তো গ্রীষ্মের চাইতে আরো কি সুন্দর, আরো অধিক কমল। তাহলে এখন যদি আমরা এটাকে তুলনা করতে চাই তাহলে হবে কি, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। মানে হচ্ছে কি, তুমি গ্রীষ্মের চাইতে অধিক সুন্দর এবং অধিক অধিক সুন্দর এবং কি কোমল, মানে আরো সৌন্দর্যের মানে উজ্জ্বলতা বুঝিয়েছে আর কি এটা দিয়ে। তাহলে এই যে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে ডে তে আমি একটা হাইলাইট করছি এবং কি এই রেটে একটা হাইলাইট করছি। মেতে। হ্যাঁ দেখো, আবার মেতে করছি। এই যে ডে এবং মে দুইটার সাথে কি মিল আছে না? এ ওয়াই এ ওয়াই, হ্যাঁ এই জি যে এ ভাইয়া। ওয়াই এ ওয়াই, এটা হচ্ছে রাইম স্কিমের অন্তমিল। এটা এগুলাকে বলে রাইম স্কিম। ধরো আমি যদি এটাকে এ ধরি, ডে কে এ ধরি, তাহলে হবে কি, এটাকে যদি রেট এটি যেটা দেওয়া আছে, এটাকে যদি আমি বি ধরি, তাহলে কি হচ্ছে এ বি এ বি। তাহলে এ বির যে ছন্দ মিল এটা তোমরা পেয়ে গেছো, এ বি এ বি এ বি এ বি, এগুলো হচ্ছে রাইম স্কিম। তাহলে দেখো, র উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। বলছে যে গ্রীষ্মের যখন মে মাস আসে, তখন মে মাসের যে ছোট ছোট ফুলের যে কুড়িগুলো তৈরি হয়, এগুলোকে কি করে দেয়? র উইন্ডস, একটা ঝড়ো বাতাস আসে, ডু শেক, শেক অর্থ কি নাড়িয়ে দেওয়া, নাড়িয়ে দেয় দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে ছোট ছোট ফুল ফুটে, এই কুড়িগুলোকে কি করে দেয়? একটা ঝড়ো বাতাস আসে এগুলা কি করে দেয়? নাড়ায় দেয়, একদম গাছ থেকে ছিঁড়ে নিচে ফেলে দেয়। তাহলে যে ফুলের যে সৌন্দর্যটা, এটাও কি থাকলো না মে মাসে। সামারের এই যে একটা সৌন্দর্য, এটাও কিন্তু কি হয়ে গেছে, বা ঝড়ো বাতাসে এটাকেও বিলীন করে দিছে, এটারও কোনো স্থায়িত্ব নাই। অ্যান্ড সামার্স লিজ হেথ অল টু শর্ট আ ডেট। এখন কেউ বলছে যে আর না, গ্রীষ্ম তো তাহলে হয়ে থাকে খুব কম সময়ের জন্য, শর্ট আ ডেট, অল্প সময়ের জন্য গ্রীষ্ম আসে। সামারের যে সৌন্দর্য, এগুলো কি হয়, অল্প সময়ের জন্য গ্রীষ্মকালটা আসে, এগুলো কি করে দেয় আবার, এটা একটা সময়, সার্টেন একটা সময় আবার চলে যায়। দেখো, এখন তুমি কোশ্চেন করতে পারো যে কবি কেন সামারের সাথে তুলনা করতে গেছে? পৃথিবীতে কি আর এমন কিছু নেই সৌন্দর্যের তুলনা করার মতো? ভাইয়া, ওয়েস্টার্ন, কারণ ইংল্যান্ডের সামারের দিন আসলে ওরা অনেক খুশি হয়ে হ্যাঁ যায়, কারণ সারা ওয়েস্টার্ন, বছর তো গরম পড়ে। হ্যাঁ আমি বলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেগুলা, পশ্চিমা দেশ যেগুলা, এগুলাতে কি হয়, সামার তাদের কাছে খুবই সৌন্দর্যের। সামার আসলে তাদের ফুল ফুটে, সামারে মানে পুরো যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এটা একটা একদম কি হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। তাদের এই যে তাদের সারা জীবনে শুধু সামারটাই তাদের জন্য সৌন্দর্যের একটা প্রতীক। এই জন্য তারা সামারের সাথে তার বন্ধু সৌন্দর্যকে তুলনা করতে চেষ্টা করছে কবি। কিন্তু আমাদের দেশে যদি শেক্সপিয়ার জন্মগ্রহণ করতো, তাহলে শেক্সপিয়ার চাঁদের সাথে তুলনা করতো। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে চাঁদের সাথে তুলনা করে। তাহলে শেক্সপিয়ার কি করতো, যখন আমাদের দেশে জন্মগ্রহণ করতো তখন কি করতো, চাঁদের সাথে তুলনা করতো। আমাদের প্রেক্ষাপটে, আমাদের দৃষ্টিকোণ থেকে চাঁদ অনেক সুন্দর, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পিপলদের দৃষ্টিকোণ থেকে সামার অনেক সুন্দর। এই জন্য তারা সামারের সাথে তুলনা করতেছে। কিন্তু সামারের সাথে তুলনা করতে গিয়ে কবি দেখলো যে না, সামার তো ধরো আসে ওদের সময় 3 মাসের জন্য আসে সামার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তাহলে সামার ধরো একটা সময় এসে, সামারের সময়টা তো খুব অল্প, এটা আবার কি হয়ে যাচ্ছে,
চলে যাচ্ছে, ক্ষণস্থায়ী। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, মাঝে মাঝে কি করে, সূর্যের এত প্রখর একটা মানে আলো দেয়, যে প্রখর আলোটা কি হয়, তাপমাত্রাটা তা অনেক বৃদ্ধি বৃদ্ধি পেয়ে যায়। মানে হচ্ছে কি, আই হোপ হেভেন শাইন্স, মনে হয় কি যেন একদম, হেভেন অর্থ কি? হ্যাঁ, হেভেন। ভারী। হেভেন অর্থ কি? হেভেন ভাইয়া হেভেন হেভেন অর্থ তো জান্নাত। জান্নাত বুঝো না? হ্যাঁ। ভারী জাতীয় কোনো কিছু এরকম বোঝায়। স্বর্গ, জান্নাত। স্বর্গ বুঝে না? হুম। আচ্ছা, এখানে হেভেন দিয়ে বুঝাইছে হচ্ছে কি, আকাশ। আকাশকে বুঝাইছে যে সূর্য আকাশে এমনভাবে তোমার কি দেয়, কিরণ দেয়, যে কিরণটা কি, সূর্যের আলোটা কি তখন খুবই গরম থাকে। এত গরম যে তার গরমের কারণে মানুষের যে স্কিন টোনটা আছে ওটাকে কি করে দেয়, সৌন্দর্যটা গুলাকে একটু কি করে দেয়, নষ্ট করে দেয়। সূর্যের অতিরিক্ত তাপে তাদের সৌন্দর্যগুলো মানুষের কি করে দেয়, নষ্ট করে দেয়। তাহলে বলছে কি, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, সামারে এমন মাঝে মাঝে এমন কি হয়, প্রখর সূর্যের তাপমাত্রা হয় যেটা কি করে সৌন্দর্যকে নষ্ট করে দেয়, বিলীন করে দেয়। অ্যান্ড অপেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সিয়ন ডিমড, আবার কি হয়ে যায়, সূর্যের যে আলো এটা কি, গোল্ডেন, সোনালি আভা, এটা কি হয়ে যায়, খুব ক্ষীণ হয়ে যায় মাঝে মাঝে। এই সৌন্দর্যের সূর্যের যে একটা সৌন্দর্যের আভা আছে, সোনালি আভা আছে, এটা কি হয়ে যায় মাঝে মাঝে, এটাও কি হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। এটারও কি কি থাকে না, স্থায়িত্ব থাকে না। এই দুইটা লাইন বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। কোথাও বুঝতে জি। সমস্যা হলে বলবা, না না বললে আমি বুঝবো না, ঠিক আছে? অ্যান্ড এভরি ফিয়ার কম্পেয়ার সামটাইমস ডিক্লাইন্স, অ্যান্ড এভরি ফেয়ার কম্পেয়ার সামটাইমস ডিক্লাইন্স। ফেয়ার মানে তো কি জানো, ফেয়ার, ফেয়ার অর্থ কি, সৌন্দর্য। মেলা। সৌন্দর্য, হ্যাঁ। সুন্দর। তাহলে বলছে কি, প্রত্যেকটা সৌন্দর্য, এভরি ফেয়ার কম্পেয়ার সামটাইমস ডিক্লাইন্স, প্রত্যেকটা সৌন্দর্যই কি হয়, একটা সময় ডিক্লাইন্স, হারিয়ে শেষ যায়। হয়ে- একটা সময় কি হয়ে যায়, নিভে যায়, হারিয়ে যায়, কি বিলীন হয়ে যায়, বিভিন্নভাবে আমরা বলতে পারি। তাহলে কি হয়ে যায় একটা সময়, এই যে প্রত্যেকটা সৌন্দর্য একটা সময় কি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। বাই চেঞ্জ, নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম, হয় সেটা প্রকৃতির কারণে, বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম, হয় সেটা কিসের কারণে, প্রকৃতির কারণে। দেখো, প্রাকৃতিকভাবে যে সৌন্দর্যগুলো হয়ে থাকে, মানুষ একটা সময় জন্মগ্রহণ করে, তারপর আস্তে আস্তে তার কি হয়ে যায়, একটা বয়স হয়ে যায়, সে প্রাকৃতিকভাবে কি হয়ে যায়, মারা যায়। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটাও কি হারিয়ে যাচ্ছে। দেখবে যে তোমার একটা ফ্রেন্ড খুবই সুন্দর, আনসার্টেন একটা তার অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে তার সৌন্দর্যটা হারিয়ে গেল। তাহলে কি ন্যাচারাল সৌন্দর্যগুলো কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এগুলা স্থায়িত্ব না, স্টেবল কিছু না, এগুলো আনস্টেবল। এগুলা কি, আনস্টেবল, এগুলো স্টেবল কিছুই না। তাহলে প্রত্যেকটা সৌন্দর্য হারিয়ে যাচ্ছে, হয় প্রাকৃতিকভাবে হারিয়ে যাচ্ছে, না হয় কোনো না কোনো কারণে এগুলো কি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কবি কিন্তু স্থায়িত্ব খুঁজে পাচ্ছে না। সামারের সাথে তুলনা করতে গেলে সামারও সে কি পায় নাই, স্থায়িত্ব খুঁজে পায় নাই। তাহলে প্রকৃতির কি নেই, প্রকৃতিরও স্থায়িত্ব নাই। চেষ্টা করতেছে স্থায়িত্ব খোঁজা, আহ, স্থায়িত্বের একটা জিনিস খোঁজার জন্য শেক্সপিয়ার ট্রাই করতেছে, কিন্তু সে যার সাথেই তুলনা করতে গেছে দেখা গেল যে তার ওই জিনিসটার স্থায়িত্বটা নাই, ওটা ইনস্টেবল, স্টেবল না। বার্থডে এটার্নাল সামার শেল নট ফেড, বার্থডে এটার্নাল সামার শেল নট ফেড। দেখো এখানে বলছে কি, কিন্তু তুমি কখনো কি হবে না, তোমার যে সৌন্দর্য এটা কি হবে না, তোমার যে অন্তকালীন সৌন্দর্য এটা কি কখনো হারায় যাবে না।
ইটারনাল, ইটারনাল মানে কি জানো? অন্তকালীন। তোমার যে অন্তকালীন সৌন্দর্য সেটা কি হারায় যাবে না। দেখো এখানে সামার দিয়ে বস্তুর সাথে তুলনা করছে। তোমার যে অন্তকালীন সৌন্দর্য, এখানে কিন্তু আর সামার নাই, এখানে গ্রীষ্ম নাই, এখানে গ্রীষ্ম দিয়ে কি তুলনা করছে? বস্তুর সাথে ব্যক্তির তুলনা করছে। বাট দে ইটার্নাল সামার শিল নট ফেড, তোমার যে সৌন্দর্য এটা কখনো কি হবে না? নিষ্প্রাণ হবে না, মানে আমি তোমার এই সৌন্দর্যটা কখনো হারাইতে দিব না। তাহলে এখানে সামার দিয়ে কি বুঝাইছে? তার ওই যে ফ্রেন্ড ইয়াং হ্যান্ডসাম ম্যান, ওকে বুঝাইছে। তাহলে ব্যক্তির সাথে বস্তুর তুলনা হলে সেটা কি? পার্সোনিফিকেশন। 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 তাহলে তোমরা এই যে এটা পার্সোনিফিকেশন উদাহরণটা পাইছো, জি। হ্যাঁ এটা একদম ভাইয়া, ক্লিয়ার না? হ্যাঁ। আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি যে আমাদের বলছেন না কবিতা থেকে হচ্ছে রাইম স্কিম, তারপর লিটারেরি টার্মস আসে। হুম। হ্যাঁ, ধরেন হুম। আমাদের শেয়াল আই কম্পেয়ার দা দি টু সামার্স ডে, হ্যাঁ, হুম। এটা আসলো। তো এখন তো আপনি পড়েছেন কোনটা মেটাফোর, কোনটা পার্সোনিফিকেশন, কাপলেট কোনটা, এগুলো আমরা সবই জানি। তখন জাস্ট মানে লাইনগুলো চিহ্নিত করে দিলে কি মার্কস দিয়ে দিবে? তোমরা লাইনগুলো চিহ্নিত করবা। যেমন ধরো মেটাফোর সম্পর্কে আসলো, এখন বললো যে কবি এখানে মেটাফোর কোথায় আলোচনা করছে, তাহলে তুমি তো জানো না না, মেটাফোর। উনারা কি এরকম বলে দিবে, নাকি উনারা বলবে যে এই কবিতার মধ্যে লিটারারি টার্মস কোনটা কোনটা আছে বের করো? মানে হয়তো এভাবে, কোশ্চেনটা কিরকম আছে? হয়তো এভাবে বলতে পারে, বাট বলতে পারে যে তোমাদের কি করো, এই যে তোমাদের যে মেটাফোর বা কোনো একটা লিটারি টার্মের নাম উল্লেখ করে দিতে পারে যে মেটাফোর কোথায় ইউজ করা হয়েছে, এটা বের করে মেটাফোর সম্পর্কে আলোচনা করো। তাহলে তোমরা মেটাফোরের লাইনটা এখানে বললা, এটা কেন মেটাফোর, এটা তোমরা মেটাফোরে যে সংজ্ঞা পড়ছো না, সংজ্ঞাটা এখানে উল্লেখ করে হ্যাঁ, দিলা। তো অনেক শর্ট, মানে ব্রড কোশ্চেন আসলে এটা কিভাবে এটা কাভার করবো? বড কোশ্চেনে আসবে না, ম্যাটার। এটা এটা হয়তো শর্ট কোশ্চেনে আসবে, না হলে তোমাদের ব্রিফে আসবে, এটা বড কোশ্চেনে আসবে না মেটাফোর। আচ্ছা ভাই, শর্ট কোশ্চেন আসলেও কিভাবে, মানে 2 পেজ, 2 পেজ বা হচ্ছে মানে 2.5 পেজ, এটা কিভাবে লেখা সম্ভব? মেটাফোর নিয়ে এত কিভাবে বিস্তারিত লেখা যায়? দেখো তুমি শুধু কি মেটাফোরের একটা উদাহরণ দিয়ে শেষ করে দিবা? এখানে তো মেটাফোরের শুধু একটা উদাহরণ দেওয়া আছে। এটা কেন মেটাফোর হয়েছে এটা সম্পর্কে তুমি আলোচনা করবা। তোমাদেরকে প্রশ্ন তো বাড়ানোর জন্য আমি একটা টেকনিক বলে দিছি না। প্রথমে তুমি মেটাফোরের, যদি এখানে মেটাফোর চাই যে এখানে মেটাফোর কেন হয়েছে, তুমি মেটাফোর বললা, তারপরে তুমি অথর সম্পর্কে একটা প্যারা লিখলা, ওই যে বলে দিছি অথর সম্পর্কে। এ- এইটার মধ্যে অথর, এখানে তো অথরের কোনো কিছু আসে দেয় না। কেন অথরের কোনো কিছু আসে যায় না? তুমি এখানে যে শেক্সপিয়ারের মানে লাইনে, এই শেক্সপিয়ারের লাইনে মেটাফোর ইউজ করছো না, হ্যাঁ, তাহলে শেক্সপিয়ার সম্পর্কে একটা বিষয় চলে আসছে না এখানে। যদি শুধু বলতো হোয়াট ইজ মেটাফোর, তাহলে না শেক্সপিয়ার সম্পর্কে কোনো কোশ্চেনই আসতো না এই জায়গায়। আচ্ছা। আচ্ছা, তোমাদেরকে আমি ক্লাসে শেষে একটা জিনিস দেখাবো যে এই যে মেটাফর এটা তোমার, এটা বেশিরভাগ রিডিং স্কিলে আসে। তোমাদের একটা রিডিং স্কিলে লিটারি টার্মসের কিছু জিনিস দেখাবো, তুমি দেখবে একটা লিটারি টার্মস আছে হাইপারবোল, একটা কোশ্চেনে হাইপারবোল দেওয়া আছে, কিভাবে আলোচনা করতে বলছে এটা তুমি ওই কোশ্চেনটা দেখলে বুঝবা। এটা আমি পরে বলে দিব। ওকে। আচ্ছা, আপাতত তো তোমরা এই আচ্ছা। এই- এটা 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 যে পার্সোনিফিকেশন, পার্সনের সাথে বস্তুর তুলনা করছে, এটা তোমরা বুঝছো না। হ্যাঁ। তারপর জি আসো ভাইয়া। নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দো ওস্ট। তাহলে কি বলছে প্রথমে, তুমি কি করবে না, তোমার যে আহ, অন্তকালীন সৌন্দর্য, তোমার যে সৌন্দর্যটা এটা কখনো কি করবে না, হারায় যাবে না, এটা বলছে। তারপর বলছে কি, নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, হারাবে না তুমি কি তোমার যে রূপ লাবণ্য, এটা তুমি কি করবে না, কখনো হারাবে না। নট লুজ পজিশন, তুমি কখনো তোমার যে অবস্থান, পজিশন অবস্থান, তোমার যে অবস্থান সৌন্দর্যের, তোমার যে সৌন্দর্যের দিক দিয়ে তুমি যে একটা অবস্থান, এখন এই অবস্থানে আসো, ক্রিয়েট করে আসো, ওই অবস্থানটা তুমি কি করবে না, কখনো হারাবে না। তোমার যে রূপ লাবণ্য, এই যে রূপ, এই সৌন্দর্যের অবস্থান, এই সৌন্দর্যের, তোমার যে সৌন্দর্য, এটা কখনো কি হবে না, হারিয়ে যাবে না। মানে তুমি তোমার সৌন্দর্যটা কখনো হারাবে না। নর শেল ডেথ ব্রাক দো ওন্ডার্স ইন হিজ শেড, কিন্তু মৃত্যু যে ছায়া, ব্র্যাগ, মৃত্যুর যে ছায়া, তোমার আশেপাশে মৃত্যু যে ঘুরপাক খাচ্ছে, ওয়ান্ডার করতেছে, মৃত্যু তোমাকে কি করতে পারবে না, কাবু করতে পারবে না। তোমার যে সৌন্দর্য, এটা মৃত্যু কি করতে পারবে না, কাবু করতে পারে না। এখন এখানে একটা কোশ্চেন হয় যে মৃত্যু কিভাবে সৌন্দর্যটা কাবু করতে পারে না? আমরা তো জানি পৃথিবীর সব মানুষ একদিন মারা যাবে, তাই না?
আমাদের একদিন না কারণ একদিন উনি তো সবাই মারা যাবে। কবিতা লিখে দিছে, এটা তো আমরা পাইতেই আছি। হ্যাঁ, এই যে কবিতা, এইটা কবিতার মাধ্যমে সে কি করতে হবে? মৃত্যু তার কি? যদি সে মারাও যায়, তারপরও কি? এই কবিতাটা তো আজীবন থাকবে। আমি চলে গেলে, তুমি চলে গেলে। আর ১৬০৯ সাল থেকে অনেকজন চলে গেছে না? অনেকজন এই কবিতাটা পড়ছে, আমরাও এখন পড়ছি। আমাদের যে ফিউচার জেনারেশন আসবে ওরাও পড়বে। তাহলে এই যে কবিতা, এই কবিতার মাধ্যমেই কিন্তু সৌন্দর্যটা বেঁচে থাকবে। এজন্য বলছে যে মৃত্যু তোমাকে গ্রাস করতে পারবে না। মানে মৃত্যু তোমাকে কাবু করে অহংকার দেখাইতে পারবে না। When in eternal lines to time thou owest, এটা দিয়ে কি বুঝাইছে দেখো, when in eternal lines to time thou owest, মানে এই যে কবিতার যে লাইনগুলা, এগুলা সেই সময় অবধি থাকবে যতদিন এই পৃথিবী কি থাকবে, এই ভূমি, এই মাটি, এই পৃথিবী দাঁড়াই থাকবে, ততদিন পর্যন্ত এই পোয়েমের লাইনগুলা থাকবে। তোমার যে সৌন্দর্যের বর্ণনা, এটা পৃথিবী যতদিন এই থাকবে ততদিন তোমার এই সৌন্দর্যের বর্ণনাগুলা মানুষ তোমার সৌন্দর্যের বর্ণনা করে যাবে। তুমি যে কতটা সুন্দর, আর তুমি যে আমার বন্ধু যে কতটা সুন্দর, এটা পৃথিবী একদম শেষ অবধি মানুষ জানতে পারবে। So long as man can breathe or eyes can see, যতক্ষণ মানুষের কি থাকবে, ব্রিথ মানে কি, শ্বাস শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস থাকবে, যতদিন মানুষ বেঁচে থাকবে, চোখে দেখতে পাবে, ততদিন কি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু থি, ততদিন মানুষ কি থাকবে, যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন মানুষ তোমাকে দেখবে। কিসের মাধ্যমে দেখবে? আমরা কি দেখছি শেক্সপিয়ারের ফ্রেন্ড কিরকম ছিল? আমরা তো নামই জানি না। আমরা শুধু এই পোয়েমটা পড়ে আমরা ইমাজিন করতে পারি যে শেক্সপিয়ারের বন্ধুটা আসলে কতটা সুন্দর ছিল। আমরা কি করতে পারি? কল্পনা করতে পারি, একটা ইমেজিনারি ক্রিয়েট করতে পারি। তাহলে এই টোটাল পয়েন্টটা বুঝছো? কোথাও কোনো কনফিউশন বা বুঝো নাই এরকম কোনো কিছু থাকলে বলো। ভাইয়া শেষের লাইনের বাংলা অর্থটা আরেকবার বলেন। সো লং লিভস দিস এন্ড দিস গিভস লাইফ টু দি। সো লং লিভস মানে হচ্ছে যতক্ষণ মানুষ বেঁচে থাকবে, যতক্ষণ মানুষ কি থাকবে, লিভস অর্থ তো কি বেঁচে বেঁচে থাকা। থাকবে, হ্যাঁ, বেঁচে বেঁচে থাকা, থাকবে। হ্যাঁ। দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। জি। হ্যাঁ, ততদিন কি দেখবে, তোমাকেই মানুষ কি দেখবে, ওই যে আইস ক্যান সি, তোমাকেই মানুষ দেখবে, তোমার আচ্ছা। সৌন্দর্যগুলো মানুষ জানবে। তাহলে এখানে তো দেখবো আমরা কিভাবে? আমরা তো পোয়েম পড়ে আমরা ইমাজিন করতে পারবো, আমরা কল্পনা করতে পারবো যে কিরকম সুন্দর ছিল, তাই না? হুম। হুম। ডিটা কোন পার্টস অফ স্পিচ? THEED এটা এটা হচ্ছে তুমি, তুমি কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। প্রোনাউন। হুম, দিও তো তুমি। ও আচ্ছা। হ্যাঁ, আবার দাও তো তুমি, এই যে দাও, THOU, দাও, দাও আর্ট, মানে ইউ আর মোর লাভলি। এ দিও তো তুমি, মানে তোমাকে কল্পনা করো। ভাইয়া এইখান থেকে কি কোনো কোটেশন মুখস্থ করতে হবে? এখান থেকে অফ স্টাডিজের মতো? এখান থেকে কোটেশন মুখস্থ করবো, লাইন মুখস্থ করবো। যেমন ধরো এই যে দাও আর্ট মোর লাভলি, মোর টেম্পারেট, রোউন্স ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মি, এগুলো লাগবে। এই কয়েকটা লাইন মুখস্থ করবো, যেমন নট লুজ পজিশন অফ দ্যাট, মানে পোয়েমের কয়েকটা লাইন তোমরা তোমাদের মুখস্থ মাস্ট থাকতে হবে, তোমাদের বট কোশ্চেনে এগুলো ইনক্লুড করতে হবে, পোয়েমের লাইনগুলো। এটা কি অফ স্টাডিজের মতো আপনি বলে দিবেন যে এগুলো মুখস্থ করো, নাকি আমাদের ইচ্ছা মতো কয়েকটা মুখস্থ করে দিবেন? তোমাদের ইচ্ছা মতো আপনি তোমরা, বলে দিন। আমি বলে দিব। হ্যাঁ, আপনি মার্ক করে হ্যাঁ, দিয়েন, আপনি আমরা ওইভাবে বলে দিলেন। লিখবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখন তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই। তোমরা প্রথম প্যারাটা এটা মুখস্থ করতে পারো। এই যে প্যারাটা, আরেকটা হচ্ছে এই যে নর সে লুজ দুই লাইন। পজিশন অফ দ্যাট দো ওস্ট, এটা। আচ্ছা, তোমরা এখন এটা করো না, আমি তোমাদেরকে ইয়ে করে দেবো, পরে পিডিএফ ইনক্লুড করে দেবো যদি সময় থাকে। তোমরা এবার আচ্ছা তো ভাইয়া, ঠিক পোয়েমটা আছে। পড়ো, পোয়েমটা পড়ে কয়েকটা লাইন মুখস্থ করে ফেলবা। এখানে তো কোটেশন উল্লেখ করার কিছু নেই। যেমন অফিস স্টাডিজে যেমন তোমরা কোটেশন ধরতে পারতা না, এই জন্য আমি কোটেশনগুলো উল্লেখ করে দিয়েছি। কিন্তু তোমরা জানোই কি পড়বা না পড়বা। ভাইয়া আমরা যে পয়েম গুলা পড়তেছি ওগুলা কি পাবলিক ইউনিভার্সিটির যারা ওরাও পড়ে নাকি এটা আলাদা?
পাবলিক ইউনিভার্সিটি যে সেলাই কম্পেয়ার ডি টু সামাস ডে ওটাও ওরাও পড়ে আমরাও পড়ি, কিন্তু ওদের সিলেবাসের সাথে আমাদের কিছু পার্থক্য আছে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা পড়াশোনার দিক থেকেও কিছুটা পার্থক্য আছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা পাবলিক ইউনিভার্সিটি, তোমরা জানো কিনা জানি না। এবং শুধু পাবলিক ইউনিভার্সিটি না, এশিয়ার বিশ্বের বৃহত্তম যে চারটা বড় বলতেছে বিশ্ববিদ্যালয় আছে, চারটা বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু সবাই ভাইয়া ছোট করে দেখে। সবাই ছোট করে দেখে যে আমাদের তো নিজস্ব কোনো ক্যাম্পাস নাই, তাই না? হ্যাঁ, এই জন্যই। আর সবাই মনে করে যে এখানে বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় না তারা এখানে পড়ে, মানে ব্যাড স্টুডেন্টরা হ্যাঁ, পড়ে, এটাই। সবার একটা কনসেপশন চলে আসছে এটা, কিন্তু আসলে তা না। তুমি একটা জিনিস চিন্তা করো, জবের বিষয় চিন্তা করো, বিসিএস এ বুয়েট চুয়েট ডুয়েটের স্টুডেন্টরা 200 মার্কের এক্সাম দিবে, তুমিও 200 মার্কের এক্সাম দিবা, তোমার পাশের সিটেও বসবে, তুমি ওর পাশের সিটে বসবা। তোমার যদি যোগ্যতা না থাকতো তাহলে তোমাকে এখানে বসার সুযোগ দিত? সেটাই তো। তোমার যোগ্যতা আছে বিজয় দিছে। তুমি যদি ওইখান থেকে কোনো একটা ক্যাডার পাও, তুমি বেসিক যে 22,000 টাকা স্যালারি ওইটা তুমি পাবা, ওরাও বেসিক যে 22,000 টাকা স্যালারি ওইটাও পাবে। তুমি সরকারের যে সুযোগ সুবিধাগুলো পাবা, ওরাও সেই সুযোগ সুবিধাগুলো পাবে, তুমি কম কিসের? ভাইয়া আপনি কি হুম। আর পড়াবেন নাকি আমি লিভ নিতাম? আচ্ছা, তোমাদেরকে ওই যে রিডিং স্কিলের এটা একটু দেখাই, টাইম কতক্ষণ আছে আর? 3 মিনিট আছে। আচ্ছা, 3 মিনিটে ট্রাই করি দেখানোর জন্য। এটা কোথায় রাখছি? এখানে কি রাখছি? এই যে পাইছি। দেখো এই যে এটা দেখতেছো ক্লিয়ার? হ্যাঁ। এই দেখো, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এটাও আমরা পড়বো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা। এখানে একটা জিনিস ইউজ করা হয়েছে, দেখো এই যে নাম্বার কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ, কোশ্চেন তো আসে নাই। কোশ্চেন পেপারটা দেখা যাচ্ছে না? না তো। ও, আচ্ছা দাঁড়াও, তাহলে এই স্লাইডটা কেটে দিতে হবে। এক মিনিট ওয়েট করো, আমি দেখতেছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, এবার কোশ্চেনটা দেখতেছো? হ্যাঁ। জি ভাইয়া। এই যে সি নাম্বার কোশ্চেনটা দেখো, এই যে সি, ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ। এই যে আইডেন্টিফাই দ্য হাইপারবোলস ইউজড ইন দ্য পোয়েম, দেখো এই পোয়েমটা থেকে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এই পোয়েমটা থেকে হাইপারবোল বের করতে বলছে, যে আইডেন্টিফাই দ্য হাইপারবোলস ইউজড ইন দ্য পোয়েম। এখানে যে হাইপারবোল ইউজ করা হয়েছে এটা তোমরা কি করো, আইডেন্টিফাই করো, বের করো। দেখছো কিভাবে আসলে এটা? শুধু কি ওই লাইনটা লিখে দিলেই হবে এটার অ্যান্সার? না, এটার আনসার এটা লিখলে হবে না, তুমি হাইপারবোল সম্পর্কে লিখবে এবং কি এখান থেকে লাইনগুলো আইডেন্টিফাই করবো আর কি। এখানে তোমার আমি বলি,